দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে বৈঠক এবং তারপরে রাজনীতিতে যে ধরনের আলোচনা চলছে এবং সেখানে যে শর্তের কথা প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছে নির্বাচন এগিয়ে নিয়ে আসার ব্যাপারে, সেখানে সংস্কার আছে, বিচার আছে, সেই বিষয়গুলো আসলে কতদূর কি এগোলে এই নির্বাচন এগিয়ে আসার ঘটনাটি ঘটতে পারে সে নিয়ে আমরা কথা বলবো। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, তিনি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। এবং আছেন জনাব আলাউদ্দিন মাহমুদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে শুরুতে এই ব্যাপারে আজকে উপদেষ্টাদের কয়েকজন কথা বলেছেন, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। রাজনীতিতে এখন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এরই মধ্যে এ বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠককে সুসংবাদ হিসেবে দেখছেন বন ও পরিবেশ উপদেষ্টা। সচিবালয়ে তিনি বলেন, গণতন্ত্র নির্বাচন সংস্কার প্রশ্নে সংলাপের মাধ্যমেই এগোতে হবে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। নিজ মন্ত্রণালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটের জন্য নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্যই প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। জানান, পুলিশ বাহিনী এখন আগের চেয়ে অনেক সক্রিয়। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। এখন যদি আমাদের ভাবে যে পুলিশের কাজ হবে খালি দুইটা বাড়ি মারবা, দুইটা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশটাকে মানবিক পুলিশ, এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরো বেশি অ্যাক্টিভ। এদিকে নির্বাচন ভবনে সিইসি জানান, ভোট যখনই হোক প্রস্তুতি নিয়ে রাখছে কমিশন। বলেন, নিরপেক্ষ থেকে কাজ করাই তাদের দায়িত্ব। সরকারের থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। যারা যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারের কাজ করব। সিইসি জানান, সরকারের সাথে কথা হলে নির্বাচনের তারিখ শিডিউল নিয়ে চিন্তা করা যাবে। যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। এটা আমি না, শুধু ঐতিহাসিকভাবে তাই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই জনাব মজুমদার, আপনার কাছে আসতে চাই। এখানে লন্ডন সফর নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে। সবচেয়ে জোরালো বোধহয় দ্বিমতটা যে আমাদের তরফ থেকে, তারা বলছেন যে এখানে যে যৌথ সংবাদ সম্মেলন হয়েছে এই বৈঠকের পরে, সেখানে আসলে যেভাবে নির্বাচনের তারিখ এগিয়ে নিয়ে আসার সম্ভাবনার কথা বলা হলো, সেটা আসলে সরকারের তরফ থেকে অন্তত অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ করে করার দরকার ছিল। এই ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে। সরকারের সাথে তো অন্যান্য রাজনৈতিক দলের আলোচনা চলমান আছে। আমরা ঈদের আগেও সরকারের পক্ষ থেকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে, তাদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে এবং সামনে কয়েকদিনের মধ্যেও কিন্তু আবার নতুন করে আলোচনা হবে। আলোচনাটা কোনো অসুবিধা না। এখন যেখানে হয়তোবা তাদের মনে হতে পারে যে যৌথ সংবাদ সম্মেলনটা কেন, তো যৌথ সংবাদ সম্মেলনের বিষয়টা আমরা আসলে দেখেছি যে এই ধরনের নজির অন্যান্য দেশেও আছে। যখন একটা রাজনৈতিক দলের সাথে এরকম আলোচনা হয়, যৌথ সংবাদ সম্মেলন অন্য দেশেও এরকম নজির আছে। কিন্তু আমরা পার্টিকুলারলি যৌথ সংবাদ সম্মেলনের পক্ষে ছিলাম বা এটা আয়োজন করেছি, কারণ আমরা এর আগে দেখেছি যে এখানে রাজনৈতিক দলগুলোর সাথে যে আমাদের যে আলাপ আলোচনাগুলো হয়, অনেক সময় এই আলাপ আলোচনার ভিতরে যে আলাপ আলোচনাটা হয়, বাইরে যে কথাবার্তাটা হয়, সেটা ভিতরের আলোচনাটাকে রিফ্লেক্ট করে না, বা কিছু কিছু ক্ষেত্রে কিছু কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টও আসে, যার ফলে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আমরা যেহেতু মনে করেছি যে এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং, এটা যদি যেই কথাই যে সিদ্ধান্তই হোক, সেটা যদি একসাথে বসে সবাইকে জানানো যায় তাহলে কোনো কনফিউশন থাকবে না। একসাথেই
মিডিয়ার বা জনগণের যদি কোনো প্রশ্ন থাকে সেটা জবাব দেওয়া যাবে। এক্ষেত্রে বিভ্রান্তি এড়ানোর জন্য এবং আমাদের যে ঐক্য যে প্রক্রিয়াটা চলমান আছে সেটাকে আরও সংহত করার জন্য এই যৌথ সংবাদ সম্মেলনটা আয়োজন করা হয়েছে। এটার মধ্যে আসলে আর অন্য কোনো কারণ নেই। এখানে প্রধান উপদেষ্টার তরফ থেকে নির্বাচন এগিয়ে নিয়ে আসার ব্যাপারে যে শর্তের কথা বলা হচ্ছে সেখানে রয়েছে সংস্কার এবং বিচারের ব্যাপারে যথেষ্ট অগ্রগতি। সেটা আসলে কতটুকু হলে নির্বাচন এগিয়ে নিয়ে আসার মতন পরিস্থিতি হবে সেটার কি কোনো ধারণা তৈরি হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। বিচারের ক্ষেত্রে তো এটা আমরা সবাই জানি যে বিচারের অগ্রগতিটা একটা দৃশ্যমান অগ্রগতি, যেটা অনেকে বলছেন যে বিচার তো দৃশ্যমান আছে, বিচার আপনার সরাসরি টেলিভিশনে প্রচার করা হচ্ছে, তাহলে দৃশ্যমান অগ্রগতি বলতে আমরা কি বোঝাচ্ছি? দৃশ্যমান অগ্রগতি বলতে আমরা এরকমই আমাদের একটা প্রত্যাশা, এটা আমাদের মানুষের প্রত্যাশা, সরকারের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোরও প্রত্যাশা যে মামলাগুলো চলমান আছে, যে অভিযোগগুলো গঠন করা হয়েছে সেগুলো হয়তো বা রায় দেওয়ার পর্যায়ে যাবে আশা করা যাচ্ছে। এটা একটা প্রত্যাশার কথা, সিদ্ধান্ত নেবে আদালত। আসলে সেটা আদালতের পক্ষে সম্ভব হবে কি হবে না, কিন্তু যে সময়সীমাটার কথা বলা হয়েছে এই সময়সীমার মধ্যে একটা প্রত্যাশার কথা ব্যক্ত করা হয়েছে। আর সংস্কারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সংস্কার নিয়ে তো আসলে সবসময় আলোচনা চলছে। এখন রাজনৈতিক যেহেতু বিএনপিও তারা অনুরোধ করেছে নির্বাচনটাকে এগিয়ে আনতে, এটা তাদের দিক থেকে এই অনুরোধটা ছিল। প্রধান উপদেষ্টা তো এর আগে একটা সময়সীমা বলেছিলেন, সেখান থেকে এগিয়ে আনার যেহেতু তারা একটা অনুরোধ করেছেন, আমরা মনে করি যে তারাও এখন আরও সক্রিয় হবে। তারা তো সরকারকে এই বিষয়ে একটা সহযোগিতার সম্পর্ক সরকারের সাথে সবসময় ছিল। আমরা মনে করি যে সেই সম্পর্কটা আরেকটু বেগবান হবে। যদি সেটা হয় তাহলে সংস্কারের ক্ষেত্রেও যেই প্রত্যাশিত যে অগ্রগতি, আমরা মনে করি যে সেটা সম্ভব এই সময়সীমার মধ্যে। এখানে বিএনপির তরফ থেকে সরকারের উপর নানানভাবে চাপ দেওয়ার কিছু কিছু অংশের মধ্যে ছিল কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি, অন্যদিকে মেয়র পদে শপথ নেওয়ার জন্য ইশরাক হোসেন আজকেও আবার ফিরে গেছেন তারা আন্দোলনে। সেই ব্যাপারে কি আসলে যথেষ্ট অগ্রগতি হয়েছে? ইশরাক হোসেনের বিষয়টা ওখানে কোনো আলোচনা হয়নি যতটুকু জেনেছি। আর উপদেষ্টাদের পদত্যাগের দাবি, এটা হয়তোবা কোনো 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 ঘটনার প্রেক্ষিতে বা তাদের মনে হয়ে থাকতে পারে, কিন্তু আপনারা দেখেছেন তাদের সাথে যখন আলোচনা হয়েছে উপদেষ্টারাই ছিলেন, যাদের পদত্যাগের কথা বলেছেন তারাই ছিলেন। যদি তাদের আপত্তি থাকতো বা তাদের এই দাবিটা তারা যদি মনে করতো যে না এই দাবি থেকে তারা সরে আসেনি, তাহলে তো তাদের আলোচনায় তাদের অংশগ্রহণেও তারা আপত্তি জানাতে পারতো। যেহেতু তারা তাদের অংশগ্রহণে কোনো ধরনের আপত্তি জানায়নি, আমরা ধরে নিচ্ছি যে এই দাবিটা আসলে তারা এখন আর এই দাবিতে নেই। এর পাশাপাশি নির্বাচনের তারিখের ব্যাপারে ডিসেম্বর কেন্দ্রিক এক ধরনের অবস্থান ছিল বিএনপির, সেখান থেকে তাহলে এই বৈঠকের মাধ্যমে স্পষ্টতই কি বিএনপি নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বার উন্মোচন করলো আলোচনার? না, সেরকম বিষয় না। ডিসেম্বর তারিখটা তারা তাদের রাজনৈতিক কারণে বা তারা তাদের পর্যালোচনা থেকে তারা সম্ভব মনে করেছিল যে ডিসেম্বরে একটা নির্বাচন সম্ভব। মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনার মতো করে যেহেতু কাজটা উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, কাজটাকে সংস্কার প্রক্রিয়াটাকে উনি কার্যত নেতৃত্ব দিচ্ছেন, উনি সেই বিবেচনায় একটা সময়সীমার কথা বলেছিলেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে ওনার সাথে যখন আলোচনা হয়েছে তখন অন্তত তারা হয়তো বা মাননীয় প্রধান উপদেষ্টাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে তারা যদি সহযোগিতার মাত্রাটা সবাই যদি আরেকটু বাড়ায় বা সবাই মিলে যদি আসলে একসাথে কাজ করে, তাহলে এটা আরও 1-2 মাস আগেও সম্ভব। জি, ধন্যবাদ। জনাব আলাউদ্দিন, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এনসিপির তরফ থেকে এই বৈঠকের ব্যাপারে আপনাদের কিছু কিছু পর্যবেক্ষণ আপনারা জানিয়েছেন, সেখানে সংস্কার এবং বিচার এই ব্যাপারে আপনাদের কিছু কিছু আশঙ্কার কথা আপনারা বলছেন। এপ্রিল এবং ফেব্রুয়ারি এর মধ্যে তখন আলাপ, এই সময় আসলে সংস্কার নিয়ে কি বড় ধরনের পরিবর্তন বা আশঙ্কা আপনাদের মনে কাজ করছে? ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত যেই বৈঠকটি গত সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হলো, আমরা মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই বৈঠকটি ছিল। কারণ আমরা দীর্ঘদিন ধরে যখন জাতীয় ঐক্যমত্যের কথা বলছিলাম, তখন আমরা দেখেছি যে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার পর রাজনৈতিক দলগুলো সেখানে তারা তাদের জায়গায় উদ্বেগ ব্যক্ত করছে, তখন সরকার আমলে নিয়ে বৈঠক করছে। তো আমরা চেয়েছিলাম শুরু থেকেই সরকার রাজনৈতিক দলগুলোকে সমমর্যাদার ভিত্তিতে আলোচনার টেবিলে নিয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করতো, হয়তোবা আমরা সংস্কারের ক্ষেত্রে অনেক অগ্রগতি দেখতে পেতাম। দেরিতে হলেও ভালো হয়েছে। এখানে আপনার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
সুস্পষ্ট নির্দেশনায় যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, আমরা এটাকে এই সরকার না শুধু এই সরকার এবং পরবর্তীতে যে গণতন্ত্রকামী শক্তিগুলো বাংলাদেশে রাজনীতি করছে এবং পতিত যে স্বৈরাচার তাদের যেই সর্বশেষ ষড়যন্ত্রের যে একটা প্লট ছিল, প্লটটি নস্যাৎ করে দেওয়ার জন্য এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল এবং এটা আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু একটা বিষয় আমরা বুঝতে পারলাম না যে প্রধান উপদেষ্টার এক সপ্তাহ আগের একটি বক্তব্য তিনি যেভাবে এপ্রিল মাসের প্রথমার্ধে ইঙ্গিত করেছেন, হুট করে একটা মিটিংয়ের মাধ্যমে কিভাবে সেটা ফেব্রুয়ারির দিকে চলে আসলো, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আমরা দেখেছি যে গণতন্ত্র কিংবা যে কোনো আপনার বেনেভোলেন্ট আপনার ডিকটেটরশিপ আমরা যেটা দেখি যে আপনি প্যাটার্নালিস্টিক ওয়েতে যে জাতির জন্য ভালো মনে করে আপনি আলাপ আলোচনা না করে অনেক কাজ করতে পারেন, কিন্তু আমরা এই সরকারের ক্ষেত্রে যেটা দেখেছি সরকার ভালো মনে করে অনেক কাজ করছে যেটা প্রক্রিয়াগতভাবে সেটা আসলে আপনার সুন্দর দেখাচ্ছে না এবং গণতান্ত্রিক যে মূল্যবোধ সেই মূল্যবোধের প্রতি আপনার কোনো আমরা কমিটমেন্ট দেখতে পাই না। সংস্কারের ক্ষেত্রে একই বিষয়, সরকার দীর্ঘদিন ধরে বলছে যে ন্যূনতম সংস্কার হলে ডিসেম্বরে হবে, আর যদি অধিকতর সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তাহলে এটা জুনে নির্বাচন হবে। এখন যদি আমরা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আসলে ফেব্রুয়ারিতে ন্যূনতম সংস্কারের চেয়ে কত বেশি সংস্কার হবে? যদি ন্যূনতম সংস্কারই সরকার বাধ্য হয় তাহলে সরকার নির্বাচন ডিসেম্বরে দেওয়া উচিত, যে আমি ন্যূনতম সংস্কারই করে যাব। আজকে আমরা বিভিন্ন দল এবং বিএনপি পন্থী যেই বুদ্ধিজীবীরা আছেন লেখালেখি করছেন তারা বলছেন সরকার ন্যূনতম সংস্কারে ঐক্যমত হয়েছেন, আমি মারুফ মল্লিকের লেখা থেকে উদ্ধৃত করছি। তো এখন এই ন্যূনতম সংস্কারে সরকার ঐক্যমত হয়েছেন, হয়ে নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারিতে। তো ন্যূনতম সংস্কারে যদি সরকার ঐক্যমত হয়ে ডিসেম্বরে নির্বাচন দিতে পারেন তাহলে আমরা জুন পর্যন্ত যেই সরকারের একটা আপনার সীমারেখা ছিল যে এই সময়টা আমার লাগবে, তাহলে সরকারকে যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে হবে যে আমি কি সংস্কার করতে চেয়েছিলাম যেটা আমি এই জুন পর্যন্ত সময় না পাই, সংস্কারটা আমরা পাচ্ছি না। দ্বিতীয়ত হলো নির্বাচন বিষয়ে যেই গুরুত্ব পেয়েছে এই সংলাপে আমরা সেম লেভেলের গুরুত্ব বিচার এবং সংস্কারে দেখতে চেয়েছিলাম। সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি ডিফ্যাক্টো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আমরা জানি যে আগামী নির্বাচনে যদি একটা ফেয়ার নির্বাচন হয় বিএনপি এখানে ক্ষমতায় অথবা দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে বিএনপি সবচেয়ে এগিয়ে থাকবে, এটি বাস্তবতা। কিন্তু এর বাস্তবতা হলো একটা বিষয় আমাদেরকে মানতে হবে যে বিএনপি কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের মতো একটি দল। বিএনপির সাথে সরকার যখন ডিল করবেন অন্তত আমাদের যেই গণতান্ত্রিক যে মূল্যবোধ আমরা যে নতুন সংস্কৃতির স্বপ্ন দেখছি এই সময়টায় বসে, এই সময় অন্তত এতটুকু দৃষ্টান্ত স্থাপন করা সরকারের পক্ষ থেকে উচিত যে আমরা সবগুলো দলকে সমানভাবে ট্রিট করছি। তারপর নির্বাচনে তারা কি পারফর্ম করবে সেটা নির্বাচন বলে দিবে। আমরা যখন দেখেছি যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো নির্বাচন পরিচালনা করবে একেবারে আপনার পুলিং যে বুথগুলো আছে সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত মাঝখানে যতগুলো স্তর আছে সবগুলোকে একটা বার্তা দেওয়া হয়েছে যে আসলে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের মাধ্যমে বরং ক্ষমতা হস্তান্তর অথবা একটা পাওয়ার আমরা যেটা বলছি ট্রানজিশনের একটা উদ্যোগ হিসেবে বৈঠকটা দেখা দিয়েছে। এটাকে এমনভাবে এটাকে আপনার রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমরা মনে করছি যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে এজেন্ডা ছিল, গভর্নমেন্টের যে কমিটমেন্ট ছিল, গভর্নমেন্টের যারা আসলে গভর্নমেন্টকে ওই সময়ে বসিয়েছিলেন তাদের যে একটা প্রত্যাশা ছিল গভর্নমেন্টের কাছ থেকে, গভর্নমেন্ট একটা ভেঙে পড়া সিস্টেমকে নতুন করে এমবেড করে প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করিয়ে দিয়ে তারপর নির্বাচনের মাধ্যমে তারা এখানে আপনার গণতান্ত্রিক যাত্রাকে সংহত করবেন। কিন্তু আমরা মনে করছি যে সরকার তার বিভিন্নমুখী চাপের কারণে তার ব্যর্থতার জায়গাটা নির্বাচনের মাধ্যমে এক্সিট নিতে চাচ্ছেন। যদি এক্সিটে হয় তাহলে আমরা গত 10 মাসে আমাদের অর্জন এবং আগামী যেই 7-8 মাস আমরা পাবো, এই 7-8 মাসে আসলে এই গণঅভ্যুত্থানের যেই আপনার একটা আকাঙ্ক্ষা যে মানুষগুলো যে কারণে এখানে 1400-র উপরে গ্যাজেটেড শহীদ আছেন, আহতরা আছেন, তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতি কি সরকার সত্যিকার অর্থে সুবিচার করেছেন? নির্বাচন নিয়ে কিন্তু আমাদের টাইম লাইন নিয়ে কখনোই কোনো কনসার্ন ছিল না। আমাদের একটা সুস্পষ্ট কনসার্ন ছিল যে আমরা টাস্ক ওয়ারি, যে আমরা একটা কাজের পর একটা কাজ করবে। সরকার বিচার, সংস্কার এবং নির্বাচন 3টা রোডম্যাপ দিবেন। এখন দৃশ্যমান বিচার এবং সংস্কার যদি ন্যূনতম সংস্কারেই সরকার এখন কনভিন্সড হয় তো সরকারকে এটা প্রুফ করতে হবে যে ন্যূনতম সংস্কারটা যেই জুলাই সনদের কথা বলছেন, যে ঐক্যমতের কথা বলছেন, ঐক্যমত কতটুকু হলো ন্যূনতম সংস্কারের ক্ষেত্রে, এইটাকে আমার মনে হয় এস্টাবলিশ করার পরই গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে এই সংস্কারটা করে তা নির্বাচনে যাবে। অনেক ধন্যবাদ। জনাব আশরাফ খান স্যার, আপনার কাছে এসে আপনিও লন্ডন থেকে ফিরলেন এবং সেখানে জনাব তারেক রহমানের সাথে আপনার একটা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। এই বৈঠকটাকে আপনি কিভাবে দেখেন এবং আপনার ব্যক্তিগত এখন পর্যন্ত যে পর্যবেক্ষণ বাংলাদেশের রাজনীতির ব্যাপারে, গতিমুখের ব্যাপারে, সেখানে কি সংস্কার এবং বিচার আসলে গুরুত্ব হারাচ্ছে? আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় যে
আমি যে সময় ওই ছবিটি শেয়ার করেছিলাম সেটি এই মিটিংটি হওয়ার 24 ঘন্টা আগে, এবং আমি বলেছিলাম যে তারেক রহমান গত 9 মাসে বা 10 মাসে আমার কাছে অনেক ধাপ এগিয়েছেন তার নেতৃত্বের গুণাবলী দিয়ে, এবং আমি বলেছিলাম যে বিএনপিকে রাজনীতির নতুন ব্যাকরণে আনা বা ব্যাকরণ বুঝে চলতে পারা এবং তার যে ভবিষ্যৎ সম্ভাব্য রাষ্ট্রীয় নেতৃত্ব, সরকারের নেতৃত্ব, সেই জায়গাটিকেও আমি অনেকটা বলেছিলাম যে আমি প্রোগ্রেসিভভাবে দেখতে পাচ্ছি। এবং প্রফেসর ইউনূসের সাথে তার এই খোলাখুলি আলোচনাটাকে আমার মনে হয়েছিল যে রাজনীতিতে গত 1 মাস বা 1.5 মাস আমরা যে সংকটের ভেতর দিয়ে গেছি, যাতে অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমাদের জন্য খুব সুখকর ছিল না, সেই জায়গাটাতে আমার মনে হয়েছে একটা দারুণ স্টার্ট হতে পারে। আমি এভাবে তাদের দুজনকে অভিবাদন জানিয়েছিলাম, এবং আমি খুব মনে করি যে মিটিংয়ের পরে যৌথ সংবাদ সম্মেলন থেকে শুরু করে অনেক কিছু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে দারুণ ইতিবাচক, আমাদের সেলিব্রেট করার মতো। যে যৌথ সংবাদ সম্মেলন অনেকেই সমালোচনা করছে, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। আমার কাছে মনে হয়েছে যে রাজনীতির পাঠে নতুন অনেক কিছু আমাদের শেখার বিষয় আছে। আমরা মুখে সেগুলো বলি, কিন্তু কার্যক্রমে কেউ করলে বা কারোর সাথে হলে আমরা কেন যেন ক্ষুদ্রভাবে দেখার চেষ্টা করি। আমি যেই জায়গাটিতে লন্ডনে মিটিংটি হয়েছে, যেই সময়টিতে, আপনি শুধু একবার ভেবে দেখুন, আমরা একটা স্টেলমেট সিচুয়েশনে চলে গেছিলাম। আমি কিন্তু মনে করি প্রথম প্রায়োরিটি হচ্ছে বিচার, তারপরে হচ্ছে সংস্কার, তারপরে হচ্ছে নির্বাচন। কিন্তু নির্বাচন তো একটি ঘটনার ব্যাপার, একটি সময়কালের ব্যাপার। আপনি যদি আগে থেকে দিন তারিখ ঠিক না করেন, রোডম্যাপ না দেন, অবিচার করা হবে দলগুলোর উপরে, অবিচার করা হবে দেশের কোটি কোটি রাজনীতিপ্রিয় মানুষের উপরে, অবিচার করা হবে আমাদের 17 বছর পরে ভোটে অংশগ্রহণ করার যে সুখের স্মৃতি আমরা দাঁড় করাতে চাচ্ছি তার উপরে। কাজে এটি আগের থেকে করতে হবে, 6 মাস 10 মাস 8 মাস আগে করলে আমাদের কোনো সমস্যা নেই। এখন আমাদের পুরো তৎপরতা, গণ অভ্যুত্থান পরবর্তী আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে তৎপরতা থেমে যাচ্ছিল নির্বাচনের সময়কাল নিয়ে। এখন নির্বাচনের সময়কাল, দেখুন আমি একটা কথা প্রায়ই বলি, আপনি সব সংস্কার করার পরেও এখানে স্বৈরাচারী মনোবৃত্তি থাকবে না বা প্র্যাকটিস করা যাবে না আগামী সরকারে যারা আসবেন, তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না, যদি না রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়। রাজনৈতিক সদিচ্ছা কিন্তু আপনি চুক্তি করে করতে পারবেন না, রাজনৈতিক সদিচ্ছা কমিশন গঠন করে করতে পারবেন না। পৃথিবীতে অনেক কাজ আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করতে পারবেন, রাজনৈতিক সদিচ্ছা দাঁড় করাতে পারবেন না। কাজে রাজনৈতিক সদিচ্ছার একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো লন্ডনে। আমি নিশ্চিত জানি আমরা যৌথ সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শুনেছি বা তারা বলেছেন, ভেতরে নিশ্চয়ই 1 ঘন্টা 1.5 ঘন্টার ভেতরে আরও অনেক কথা হয়েছে। আমি দুজন নেতৃত্বকে ব্যক্তিগতভাবে মিট করেছি, তারা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন চান, রাজনীতির গুণগত পরিবর্তন চান এবং ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের যে রাজনৈতিক ঐক্য সেটিকে এগিয়ে নিতে চান। এখন সেখানে বিএনপির নেতৃত্বের ব্যাপারে যে প্রশ্নটা আসে যে শীর্ষ পর্যায় থেকে হয়তো অনেক কথা এসেছে যেটা ইতিবাচক, কিন্তু এর পাশাপাশি গতকালকে উপদেষ্টাদের গাড়ি যারা ঘিরে ধরেছিলেন সিলেটে, তাদের অনেকে বিএনপির মানুষ, আর একজন বিভিন্ন পর্যায়ে তাদেরকে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হলেও বাস্তবে আসলে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ তৃণমূল পর্যায়ে, সেটা থেকে দল কি বেরিয়ে আসতে পারছে কিনা? আমি যেটা আগেই বললাম যে রাজনীতির নতুন ব্যাকরণ, সেটি বিএনপির আরও অনেক দূর এগুতে হবে। সেখানে কিন্তু চাঁদাবাজি, পার্কিং দখল, ইজারা, দুর্নীতি করা, আমি প্রায়ই বলে থাকি 99% যারা রাজনৈতিক দলের সমর্থক তারা রাজনীতিটি বোঝেন না। তারা এটিকে একটা ব্যবসার ক্ষেত্র, প্রভাব বিস্তারের ক্ষেত্র, মার্কা বিতরণের ক্ষেত্র বলে বাজারে এস্টাবলিশ করেছেন। বিএনপি যদি দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দল হিসাবে থাকতে চায়, তাদের রাজনীতির চেহারাটি, সংস্কৃতিটি পরিবর্তন করতে হবে। দেখুন কেন আমি 10 মাসে তারেক রহমানের অগ্রগতির কথা বলি, উনি কিন্তু দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করেছেন, নিজের দলের লোককে থানায় সোপর্দ করেছেন, দল থেকে বহিষ্কার করেছেন, এমনকি জাতীয় পর্যায়ের নেতৃবর্গকে তাদের নিম্নমানের কথাবার্তার জন্য আপনার শোকজ করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। অন্তত 3 জন লোককে তো আমরা দেখলাম সাম্প্রতিককালে। তো আপনার প্রশ্নের উত্তরে বলি, এখানে মাইলস টু গো। বিএনপিকে এই ময়লা পরিষ্কার করতে হবে। নির্বাচনের সময় নির্বাচনে কাদেরকে প্রার্থী করছে, নির্বাচনের পরে কেমন সরকার করছে, কেমন নীতি প্রণয়ন করছে, কেমন শাসন করছে। আমি বলবো অনেক কঠিন একটি জার্নিতে যারা আগামীতে নির্বাচিত হবে তাদের জন্য অপেক্ষা করছে। কেননা আপনি বাজারে ভারত এবং আওয়ামী লীগের মতো
দুটি শক্তি বাজারে অটুট রয়েছে, তাদের টাকা পয়সা রয়েছে, প্রভাব প্রতিপত্তি রয়েছে এবং দীর্ঘদিনের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ম্যানুপুলেট করার অভিজ্ঞতা রয়েছে। এই জায়গাটিতে যদি আমরা এককাট্টা না হই, যারা গণতন্ত্র প্রিয় শক্তি, সেটি এনসিপি হোক, জামাত ইসলামী হোক, বিএনপি হোক, আমার মনে হয় আমাদের ক্ষুদ্র বিষয় থেকে সরে গিয়ে বড় বিষয়ের দিকে নজর দিতে হবে। এবং লন্ডন মিটিংয়ে অন্তত এই কাজটি তো হলো যে দেখুন, আমি কিন্তু এপ্রিল থেকে কেন ফেব্রুয়ারিতে এলো এটা খুব বড় ব্যাপার মনে করি না। এই ফেব্রুয়ারির দাবি তো জামাত ইসলামী নিজেই করছিল। এই এপ্রিল ভালো সময় না, এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে বলতে শুনছিলাম যে এই সময় রোজার ব্যাপার আছে, গরম আছে, সেক্ষেত্রে ফেব্রুয়ারিকে মেনে নেওয়া ভালো। আমার মনে হয় যে সেই অনুযায়ী প্রস্তুতি, যেই প্রশ্নটি জরুরি এখন, দেখুন আমরা পোশাকি সংস্কারের দিকে অনেক নজর দিচ্ছি, কিন্তু সংস্কারটি ভেতর থেকে হতে হবে, নিজের আগ্রহে হতে হবে। আমার মনে হয় রাজনীতির প্রশ্নটি আমার কাছে জরুরি। আগামী ভোটে কে কোন রাজনীতি নিয়ে সামনে আসছেন এটি খুব জরুরি। এটি নিশ্চয়ই কমিশনগুলো করে দিবেন না। কাজে আমার মনে হয় এই পথটি খুললো এবং এই পথে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে যাবে, এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা একটা প্রতিবেদন দেখব আজকে নাগরিক কোয়ালিশনের তরফ থেকে। নারীদের সরাসরি ভোটের ব্যাপারে একটা আয়োজন হয়েছিল গোল টিভির আলোচনার, সে নিয়ে প্রতিবেদন দেখে আমরা আলোচনায় ফিরব। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন 50টি। রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুসারে সেসব আসনে প্রার্থী ও প্রতিনিধি নির্বাচন করা হয়। তবে নাগরিক কোয়ালিশন বলছে নারীর ক্ষমতা নিশ্চিতে বৃদ্ধি করতে হবে নারী প্রতিনিধির সংখ্যা, ব্যবস্থা করতে হবে সরাসরি ভোটের। 400 জনের মধ্যে 100 জন অর্থাৎ 25% নারী প্রতিনিধিত্ব আমরা প্রস্তাব করছি। এছাড়া 2026 সালে এই দ্বৈত প্রতিনিধিত্ব হয়তো থাকবে, তবে পর্যায়ক্রমে এটা থাকবে না, এটা প্রস্তাব করা হচ্ছে। সরাসরি নির্বাচন প্রস্তাব করছি। বক্তারা বলেন, বিগত জাতীয় সংসদগুলোয় নারীর অংশগ্রহণ খুব একটা সন্তোষজনক ছিল না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই পরিবর্তনের পক্ষে মত দেন তারা। তাকে খণ্ডিত প্রতিনিধিত্ব না দিয়ে তাকে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বের অংশ হিসেবে সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যেই আসনেই আপনি দেন না কেন, যেই আসন সংখ্যার ভিত্তিতে আপনি করেন না কেন। ওই যে আমাদের গ্রাম বাংলা যে কথা আছে, এক ঘরে দুই পীর হইতে পারে না। এবং এখনই কিন্তু এই যে আমাদের যে বর্তমান পদ্ধতিতে আছে, অনেক জায়গায় কিন্তু আমাদের সাধারণ আসনে যারা সংসদ, তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন 2 জন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। আলোচনায় রাজনীতিবিদরা বলেন, সবার আগে প্রয়োজন রাজনৈতিক দলের আন্তরিকতা। কমপক্ষে 25% মনোনয়ন নারীদের জন্য বরাদ্দের সুপারিশ করেন এনসিপি প্রতিনিধিরা। কিভাবে রিজার্ভ সিটে নারীরা আসতেছে, শুধু তদবির করে নারীরা রিজার্ভ সিটে আসতে পারবে না। They have to be qualified to be in that reserve seat, and তাদের স্পেসিফিক জব থাকতে হবে, সেইটা পলিটিক্যাল পার্টিগুলো এনশিওর করতে হবে। দলগুলোকে ফোর্স করা আপাতত 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য। আপনি বিয়ন্ড 10% চিন্তাই করতে পারবেন না। ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে। আমার প্রস্তাবনা হচ্ছে এখানে যারা আছেন, আমাদের যে হায়ার গোল, যে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি সংসদে থাকবেন এবং তারা সরাসরি নির্বাচনের মাধ্যমে আসবেন, সিলেকশনের মাধ্যমে না, এইটুকুতে আই উড হোপ যে এভরিবডি উড এগ্রি। এছাড়া পর্যায়ক্রমে জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ 50% পর্যন্ত উন্নীত করার কথা বলেন নাগরিক কোয়ালিশনের গোলটেবিল আলোচনায় অংশ নেয়া বক্তারা। জনাব মজুমদার, আপনার কাছে ফিরে আসতে চাই। এই পর্যায়ে নারীদের সরাসরি ভোট যেমন একটা সংস্কারের অন্যতম আলোচনার বিষয়, এছাড়াও আরো অনেকগুলো বিষয় নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে এবং সবচেয়ে বেশি আলোচনা অনেক আগে থেকে হচ্ছে যে আসলে জুলাই অভ্যুত্থান হলো, সেটার ব্যাপারে একটা ঘোষণাপত্র বা একটা সনদ থাকাটা জরুরি এবং সেটার জন্য একটা ঐকমত্য একই সাথে জরুরি। এই যে সংস্কার আসলে কি হবে, সংস্কারের রোডম্যাপের প্রশ্ন একটু আগে জনাব আলাউদ্দিন তুলছিলেন, সেই রোডম্যাপটার ব্যাপারে সরকার কিছু ভাবছে কিনা? প্রথমত সংস্কারের একটা রোডম্যাপ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে মিড জুলাই আমরা হয়তো একটা ঐক্যমতে এসে জুলাই চার্টারটা তৈরি করতে পারবো এবং সেখানে জুলাই চার্টারটা তৈরি করার পরে আসলে বোঝা যাবে যে চার্টারে কী ধরনের প্রস্তাবনার
প্রস্তাবনাগুলোর ব্যাপারে ঐক্যমত্য এসেছে এবং কি প্রস্তাবনাগুলোর ব্যাপারে ঐক্যমত্য আসেনি। এখন ঐক্যমত্য যে বিষয়গুলোতে আসবে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আইন সংশোধনের প্রয়োজন হতে পারে, অধ্যাদেশ জারির প্রয়োজন হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো নির্বাহী আদেশও বাস্তবায়ন সম্ভব। এটা বাস্তবায়নের জন্য কি টাইমলাইনটা লাগবে এটা তো এখনই বলা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত না আমরা নিশ্চিত হতে পারছি যে আসলে কোন কোন বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আপাতত সরকারের দিক থেকে এই টাইমলাইনটা রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে যে ঐক্যমত্য কমিশনের যে কার্যকলাপ চলছে তাতে জুলাই চার্টারের যে আলোচনা এর মধ্যে চলছে সেটা হয়তো এই জুনের মধ্যে শেষ হয়ে যাবে এবং আমরা জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে সংস্কার কোন কোন বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো প্রকাশ করে একটা জুলাই সনদ স্বাক্ষর করার ব্যাপারে হয়তো সবগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলকে রাজি করাতে পারবো। সেখানে আসলে অগ্রগতি কতটুকু এখন পর্যন্ত? অগ্রগতি তো অনেক বিষয়ে হয়েছে। আপনি দেখেছেন যে সংস্কার প্রস্তাব তো এসেছিল 2000-এর মতো বিভিন্ন কমিশন থেকে, তার মধ্যে থেকে বাছাইকৃত 166টির মতো প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে এবং সেখান থেকে অনেকগুলো প্রস্তাব আছে যেগুলোতে আসলে কারোই দ্বিমত নাই, কিন্তু কিছু কিছু মৌলিক প্রস্তাবনা আছে যেগুলোতে যেমন সংবিধান বিষয়ক মূলত সেগুলোতে আমরা যতটুকু দেখেছি বা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় তাদের বক্তব্য শুনে যতটুকু বুঝতে পারছি যে এই জায়গাগুলোতে কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত আছে। তো এই দ্বিমতটা নিয়ে তো আর সবসময় পড়ে থাকবে না সরকার, সারা বা অনন্তকাল অপেক্ষা করবে না। দ্বিমত যদি থাকে তাহলে তারা যার যার মতামত নিয়ে তাদের তো ভোটারদের কাছে যাওয়ার সুযোগ আছেই, কিন্তু যেই জায়গাগুলোতে অন্তত তারা একমত, বিশেষ করে বা বেশিরভাগ রাজনৈতিক দলগুলো একমত, সেই জায়গাগুলো জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে। এখন কোনটা ঠিক পার্টিকুলারলি তারা একমত এটা আসলে এই বক্তব্যটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসা উচিত বলে আমি মনে করি। জুলাই চার্টার হবে কি হবে না সেটার ব্যাপারে কি ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি আমরা? জুলাই চার্টারের ব্যাপারে কিন্তু আপনার সব রাজনৈতিক দলই তারা তাদের সম্মতি দিয়েছে। ইভেন আপনার যখন লন্ডনে যে বৈঠকটা হয়েছে সেখানেও কিন্তু জুলাই চার্টারের ব্যাপারে আপনি জানেন যে সেখানেও কথা হয়েছে এবং সংবাদ সম্মেলনে যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে বিএনপির পক্ষ থেকেই কিন্তু এটা জবাবটা দেওয়া হয়েছে যে তারা বলেছেন যে অবশ্যই তারা ঐক্যমত্য কমিশনের এই কাজটাকে সহায়তা করবেন এবং জুলাই চার্টারে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সেই ঐক্যমত্য সনদে তারা স্বাক্ষর করবেন। সেক্ষেত্রে এখন পর্যন্ত দ্বিমতের জায়গাগুলো কোথায় ঘোষণাপত্র? আমি এই বিষয়ে আপনাকে সুনির্দিষ্টভাবে কোনো জবাব এখনো দিতে পারবো না, তার কারণ হচ্ছে যে এই বিষয়টাতে আলোচনা চলমান আছে। কারণ এখন যেগুলোতে দ্বিমত আছে আমরা মনে করি যে আলোচনার পর সেই দ্বিমতগুলো নাও থাকতে পারে। রাজনৈতিক দলগুলো তার নিজস্ব বক্তব্য বলতে পারে, কিন্তু আমি যেহেতু সরকারের সাথে কাজ করছি আমি তাদের মত দ্বিমত নিয়ে এই মুহূর্তে সরাসরি কোনো মন্তব্য করতে পারবো না। জি, ধন্যবাদ। জনাব আলাউদ্দিন, আপনার কাছে ফিরে আসতে চাই। ঘোষণাপত্রতে আসলে এখন পর্যন্ত এনসিপি কি কি জিনিস থাকা প্রয়োজন বলে মনে করে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে এনসিপিও বিভিন্ন সময় আলোচনা করেছে সংস্কার এবং বিচার নিয়ে, সেখানে আসলে মতপার্থক্যগুলো কোথায় হচ্ছে আপনাদের সাথে? মূলত ঘোষণাপত্রের ব্যাপারটি যখন আসে তখন এনসিপির যে অবস্থান আমরা মনে করি যে রাজনৈতিক এখানে যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির কাছে এনসিপির যে ঘোষণাপত্রের দাবি এবং তাদের যে ঘোষণাপত্রের জন্য যে একটা, আপনারা জানেন যে 31 ডিসেম্বর আমাদের একটা ঢাকায় বড় আকারে জনসমাবেশ ছিল রাজনৈতিক জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য। তখন আমরা গভর্নমেন্টের কাছ থেকে আশ্বাস পেলাম যে গভর্নমেন্ট সবগুলো রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঘোষণাপত্র দিবে। তারপর কয়েক দফায় বৈঠক হলো। বৈঠকে আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকেও তারা তাদের মতো একটা ঘোষণাপত্রের খসড়া নিয়ে যায়, খসড়া জমা দেয়। মূল জায়গা হলো যে ঘোষণাপত্র নিয়ে দলগুলোর মধ্যে ঘোষণাপত্রে কি থাকবে সেটা নিয়ে হয়তোবা আলাপ আলোচনা হতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু ঘোষণাপত্র যে দিতে হবে এখন পর্যন্ত কেউ অস্বীকার করে নাই। কিন্তু ঘোষণাপত্রটা আটকে আছে কোথায় এটাও কিন্তু আমরা স্পষ্টভাবে জানতে পারিনি। আমরা দেখেন যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো তখন সরকার থেকে বলা হলো যে আগামী 30 কার্যদিবসের ভিতরে জুলাই ঘোষণাপত্র, সনদ কিন্তু না, ঘোষণাপত্র দেওয়া হবে। এখন সনদটা আসবে কিভাবে? ঘোষণাপত্র যদি না দেন তাহলে সনদের তো গ্রাউন্ড তৈরি হবে না। আপনি জুলাই চার্টার করবেন, চার্টারটা কিসের ভিত্তিতে করবেন? চার্টার করার আগে আপনাকে একটা ডিক্লারেশন, একটা প্রোক্লেমেশন করতে হবে। আপনি ডিক্লারেশন, প্রোক্লেমেশন, হোয়াট এভার এটা আপনারা আলাপ আলোচনা করেন, বাট জুলাইয়ের ঘটনাগুলোকে আপনার দালিলিক প্রমাণ হিসেবে জাতির সামনে রাখা এবং সংবিধানের পরিশিষ্ট কিংবা সংবিধানে কোনো না কোনোভাবে সংবিধান আত্মীকৃত করার জন্য জুলাই ঘোষণাপত্র এবং 24-এর গণঅভ্যুত্থানকে আগামী দিনে রাজনৈতিক
যেই সংস্কৃতি এবং রাজনৈতিক যে পরিবর্তন, এই প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সেটার সাথে সঙ্গতিপূর্ণ করার জন্য ঘোষণাপত্রটা প্রয়োজন। এখন আমরা যেই জায়গায় দেখেছি যে জুলাই সনদ, আমরা জানি না যে সনদটা কি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো প্রস্তাব ছিল, যদি থাকে মজুমদার ভাই বলতে পারেন, কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না যে সনদের প্রস্তাবটা কোথা থেকে এসেছে। সনদটা কিন্তু কোনো বিএনপি থেকে আসে নাই কিংবা এনসিপি থেকে আসে না, আমার জানা মতো অন্য কোনো রাজনৈতিক দল চার্টারের প্রস্তাব দেয় নাই। চার্টারের প্রস্তাব দিয়েছে গভর্নমেন্ট নিজে থেকে। চার্টারটা কিসের জন্য? চার্টারটা মূলত সংস্কারের জন্য। ঘোষণাপত্রের সাথে চার্টারে কিন্তু কোনো আপনার বড় ধরনের মানে দুটো এক করে দেখা যাবে না। চার্টারটার আপনার গ্রাউন্ড হলো ঘোষণাপত্র। সরকার যদি ঘোষণাপত্র না দেয় তাহলে কিসের ভিত্তিতে চার্টার করবে? তখন চার্টারটা হবে। এখন চার্টারে যে বিষয়গুলো বলা হচ্ছে যে একমত হলো না, এখন আমরা দেখতে পাচ্ছি যে হয়তো ন্যূনতম সংস্কারের পক্ষে একমত হবে সবাই, বাট আজকে যেটা হলো আপনার নারীর সংসদে নারীর আসনে আপনার যে সরাসরি ভোট গ্রহণ, আপনি এই ব্যাপারে একটা বিষয় দেখেন, এত যে 2000-এর বেশি প্রস্তাব, কিন্তু আমরা কি সত্যিকার অর্থেই যে কিভাবে আসলে এই 300 আসন কিংবা পরিবর্ধিত 400 আসন থেকে নারীদের ঠিক কিভাবে সংসদে রিপ্রেজেন্ট করবে সরাসরি, এ ধরনের কোনো ফর্মুলা কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই। এই ফর্মুলাটা আসা উচিত ছিল। এই ইনোভেশনটা এতদিন পর্যন্ত হয় নাই যে নারীকে কি 3টা আসনের প্রেক্ষিতে একটা আসনে করা হবে। সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব আছে যেখানে বলা হচ্ছে যে এখানে রোটেশনের মাধ্যমে করা না, এইটা একটা বড় ফ্লস বিষয়। রোটেশনের মাধ্যমে করা মানে আপনারা জানেন যে রাজনীতিতে জনপ্রতিনিধি একটা জায়গায় যখন জনগণের যেই জেনুইন প্রতিনিধি, সে কেন শুধুমাত্র আপনার লৈঙ্গিক আপনার ভারসাম্যের জন্য অথবা জাস্টিসের জন্য তার জায়গাটা ছেড়ে দিবে? এটার একটা ইনোভেশন দরকার ছিল প্রথমত। এটা আমি মনে করি যে এই যে এনসিপির কি কোনো প্রস্তাব আছে এই ব্যাপারে? আমরা এনসিপি থেকে প্রথমত যেই প্রস্তাবটি করছিলাম সেটা হলো যে আমরা কিছু নির্দিষ্ট আসন, যেখানে যেটা আজকে আমরা প্রতিবেদন দেখলাম বদরুল আলম মজুমদার বলছিলেন যে একই জায়গায় 2টা কর্তৃত্বকে মেনে নেবে না, বাট বিষয়টা হলো যে একই জায়গায় 2টা কর্তৃত্ব মিউচুয়ালি এক্সক্লুসিভ তো না, যে আমার কর্তৃত্ব কমে যাবে উনি আসলে অথবা ওনার উপস্থিতিতে আমার কর্তৃত্ব খর্ব হবে। এটা সংসদীয় প্রতিনিধিত্বের ব্যাপার। যে নারী যদি মনে হয় যে আপনি 64 ডিস্ট্রিক্ট আছে, আপনি 64 ডিস্ট্রিক্টকে লক করে দেন, ডিস্ট্রিক্টের যে কেন্দ্রীয় আপনার সদর আসন আছে, আসনটা নারীর জন্য আপনি রাখেন যে এখান থেকে নির্বাচিত হয়ে আসবে। তারপর আপনি মিউনিসিপ্যালিটিগুলো থেকে চিন্তা করে আপনি তখন মানে যেহেতু নারীদের আসনটা মূলত এখানে যারা একটু প্রোগ্রেসিভ সিটিজেন আছে তাদের কনসার্নের বিষয়, আপনি শুরুটা করেন সেটা থেকে। আমি এনসিপি থেকে সুস্পষ্ট প্রস্তাব এখনো পর্যন্ত হয় নাই, বাট আমরা এই বিষয়টা অনুরোধ জানাই যে সংস্কার কমিশন এবং যারা আছেন তারা সুস্পষ্টভাবে একটা আপনার ফর্মুলা নিয়ে আসুক, যে ফর্মুলাটা সবাই গ্রহণ করে। র্যান্ডমাইজড কাউকে চাপিয়ে দিলে সেটা আসলে রিপ্রেজেন্টেশন হবে না, সেই রিপ্রেজেন্টেশনটা আমরা চাই না। মূলত আরেকটা বিষয় হলো যে সংস্কারের যে জায়গাটা, সংস্কার যে করে যাবে, সংস্কার করার পর পরবর্তীতে যেটা আশরাফ কায়সার ভাই বললেন যে আমাদের যে রাজনৈতিক সদিচ্ছা এবং গণতান্ত্রিক সংস্কৃতি, আমরা কিন্তু এখন যে অবস্থায় আছি অবস্থায় দৃষ্টান্তমূলক গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা দেখতে পাচ্ছি না। এটা আমাদের সবচেয়ে একটা বড় মিসিং জায়গা, যে আমরা এই সময়টায় সরকারের সিদ্ধান্ত গ্রহণ, তারপর সংস্কারের উপর যে সংলাপ, এই সংলাপে প্রান্তিক মানুষের অংশগ্রহণ। আপনারা দেখেন সংস্কার কিন্তু এই সংলাপগুলো ঢাকা কেন্দ্রিক। আপনি দেখেন সংস্কারের জায়গাটা কতটা উপজেলায় সংস্কার নিয়ে আলাপ আলোচনা হয়েছে, এবং আমরা মনে করি যে উপজেলায় সংস্কার নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার ছিল। এখনো সময় আছে, যে প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়ে উপজেলায়, তারপর ইভেন গ্রাম পর্যন্ত আলাপ আলোচনার দরকার ছিল। বাংলাদেশের যে ক্রমবর্ধমান বৈষম্য, এই বৈষম্যটা কিন্তু আপনার এই সংস্কার প্রসেস অথবা সরকারের যে দৃষ্টিভঙ্গির মাধ্যমে শহর কেন্দ্রিক এলিট কেন্দ্রিক একটা কিন্তু আরেকটা সেটেলমেন্ট এখানে দৃশ্যমান হচ্ছে। ভবিষ্যতে যেই রাষ্ট্র, যে গণতান্ত্রিক আপনার কালচারটা আমরা কল্পনা করছি, সেই কল্পনায় কিন্তু এই যে দৃষ্টান্ততা মিসিং। আমরা এটা বারবার বলছি যে এখনো যে সময়টা আছে, প্রান্তিক মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কাছ থেকে, গ্রামের মানুষের অনেক ইনোভেটিভ ফর্মুলা থাকে। আপনারা গ্রামগঞ্জের যে সালিশ, যেখানে পঞ্চায়েত, সেখানে কিন্তু আপনার সহস্র বছর ধরে তাদের নিজস্ব অর্গানিক স্টাইলে এক একটা এরিয়ার জন্য এক এক ধরনের বিচার ব্যবস্থা, এক এক ধরনের সালিশের কালচার আছে। আমরা কেন সেখান থেকে নিতে পারছি না? মোটা দাগে যে বিষয়টা আমরা এই গভর্নমেন্টের যেই জায়গাগুলো দেখছি, এই গভর্নমেন্ট আগের যেই আপনার সেটেলমেন্ট ছিল, এখানকার যে কালচার ছিল, প্রাতিষ্ঠানিক যেই সংস্কৃতি ছিল, সেগুলো বজায় রেখে একটা কসমেটিক সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সংস্কার আমরা মনে করি বাংলাদেশের তরুণদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটা পূরণ হবে না। ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে ফিরে আসি। যে প্রতিবেদন আমরা দেখাচ্ছিলাম সেখানে একজন বক্তা বলছিলেন যে নারী প্রার্থী সেখানে থাকলে তাকে অন্য প্রার্থীরা হয়তো পিটিয়ে সেখান থেকে বের করে দেবেন। মূল কথা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির আলাপ আসলে হচ্ছিল, যার খানিকটা প্রসঙ্গ আপনি এর আগে তুলেছেন। এই যে রাজনৈতিক দলগুলো নারী নেতৃত্ব উঠিয়ে নিয়ে আসবে কিনা, তাদেরকে মনোনয়ন দেবে কিনা, দলগুলো গণতন্ত্রের চর্চা করবে কিনা,
এই বিষয়গুলো কি আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্ধারণ করে দেওয়া সম্ভব কোনোভাবে, নাকি দলগুলোরই আসলে সেই চিন্তাটা করতে হবে? খুব ভালো হতো যদি দলগুলো তাদের নিজস্ব সংস্কার নিয়ে কথা বলতো। গত 10 মাসে আমরা সেটি দেখতে পাচ্ছি না। আমরা বারবার অন্তর্বর্তী সরকার কি করছে, কমিশন কি করছে, ঐকমত্য কমিশন কি করছে, 2000টির মতো সুপারিশ জমা পড়েছে, এগুলো শুনতে পোশাকিভাবে বেশ ভালোই লাগে, কিন্তু কাজের কাজ কি হলো এটা যদি দিন শেষে আপনি হিসাব করেন, আমরা আয়োজনের বাইরে ফলাফল কি পেলাম। রাজনৈতিক দলগুলো গত 10 মাসে তাদের কি সংস্কার করেছে, তাদের রাজনীতির কি সংস্কার করেছে, তাদের নেতৃত্বের চরিত্রের কি সংস্কার করেছে, তাদের সাংগঠনিক যে দুর্বৃত্তায়ন তার কি সংস্কার করেছে, আমরা কিন্তু উত্তর খুব ভালো পাই না। আপনাকে জুলাইতে নারীদের যে অংশগ্রহণ ছিল রাস্তায়, আন্দোলনে, জীবনদানে এবং শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে, আপনি কি পরবর্তীতে তাদের অস্তিত্ব দেখতে পেয়েছেন? আমি কর্পূরের মতো উড়ে যেতে দেখেছি। নারীরা এনসিপি থেকে হাওয়া হয়ে গেছেন, আন্দোলন থেকে হাওয়া হয়ে গেছেন, বিএনপিতে তো এমনিতেই কম, জামাতে ইসলামীতে তো নাই বললেই চলে। তাহলে দেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ, এমনকি জুলাই আন্দোলনে নারীর অংশগ্রহণ, যেটি নিয়ে আমরা গর্ববোধ করি, যেটি বাংলাদেশের আন্দোলনের একটি বড় বৈশিষ্ট্য হয়েছিল, তাকে আমরা পরবর্তীতে রাজনৈতিক সমীকরণে খুঁজে পেলাম না। তার মানে কিন্তু এটা শুধুমাত্র অন্তর্বর্তী সরকার করলো কিনা এবং কমিশন সংস্কারের ভেতর দিয়ে এটা আদায় করতে পারলো কিনা, তার বাইরে গিয়ে আমাদের সামাজিক রিয়ালিটিটা একবার দেখি। সামাজিক রিয়ালিটিতে আমি 3টি রাজনৈতিক দলের কথা বললাম। আমি মোটামুটি দেখতে পেলাম নারী নেতৃত্বের ব্যাপারে তাদের অনীহা কিংবা বাস্তবতা কিংবা তাদের মানে খুঁজে বেড়ানোর প্রবণতা না থাকার ফলাফলটি কি। এখন দেখুন, আমরা এই রিইনভেন্টিং দ্য হুইল করার দরকার নেই। আপনি কেরালাতে গিয়ে দেখেন নারী প্রতিনিধিত্ব কিভাবে তারা ঠিক করেছে, এবং নির্বাচন সংস্কার কমিশন তারা কিন্তু এই ব্যাপারে একটি প্রস্তাবনাও দিয়েছিল, সংবিধান সংস্কার কমিশনও দিয়েছে। কেরালাতে কি করেছে? এটি হচ্ছে যে বাই রোটেশন ইন এ সার্কুলার ওয়েতে আপনি চাইলে 300 আসনেই নারী নেতৃত্বকে আনতে পারেন ইন নেক্সট 4 ইয়ার্স, 75টি করে 4 বছরে, 4টি টার্মে। তারপরে আপনি যেটি করতে পারেন যে রাজনৈতিক দলগুলোকে আপনার ফোর্স করতে হবে যে আপনি 5 থেকে 10% সিটে নারী নেতৃত্বকে সরাসরি অংশগ্রহণের জন্য খুঁজে বের করতে হবে। দেখুন, রাজনৈতিক সংস্কার করতে হলে আপনাকে তাকে একটি প্রেশারের ভিতরেও নিতে হবে। এই মুহূর্তে তার দলে হয়তো এত প্রতিনিধি নাই নির্বাচনে অংশগ্রহণ করার, কিন্তু তখন উনি কনস্টিটিউয়েন্সিতে যাবেন, গিয়ে দেখবেন যে তার আগে যে কালো প্রতিনিধি ছিলেন তার জায়গায় একটা দারুণ নারী নেতৃত্ব তার খুঁজে বের করতে হবে। এইভাবে যদি আপনি দেখেন, তখন 4টি টার্মে গিয়ে আপনিও বাংলাদেশে দেখতে পাবেন 25 থেকে 30% পার্লামেন্টারি মেম্বার নারী সদস্য হয়েছে, এবং এইটাই হচ্ছে নারীর ক্ষমতায়নের সঠিক প্রক্রিয়া, সঠিক পন্থা। বিএনপি যে এখনো মনোনয়নের কথা বলছে, তার পেছনে যুক্তিটা কি আপনার নজরে এসেছে? আমি দেখেছি, আমি বিএনপির এই সুপারিশটি পছন্দ করিনি, 2টি কারণে করিনি। একটি হচ্ছে যে 50 জন মনোনীত নারী, এটি করতে গিয়ে আমাদের স্ক্যান্ডালের কোনো শেষ নেই। আর সেটি যদি 100 জন হয় এবং সেটি যদি ওরকম একটি রাজনৈতিক দলের হাতে পড়ে, তাহলে এই স্ক্যান্ডাল আমাদের রাজনীতিকে আরও কলুষিত করবে। আমি রাজনীতি বাংলাদেশ ব্র্যান্ডের একটি প্রোগ্রেসিভ গণতান্ত্রিক রাজনীতির স্বপ্ন দেখি, যেরকম বাংলাদেশ ব্র্যান্ডের ফ্যাসিবাদী শাসন আমরা দেখেছি, সেরকম। কাজে ওখানে গিয়ে আপনি 100 জনকে চাইলেন এবং তার ভেতর দিয়ে আপনি একটা আমিও নারী নেতৃত্ব চাচ্ছি এরকম একটি কথা বলার সুযোগ তৈরি হচ্ছে, সেটি কিন্তু আসল নারী নেতৃত্ব না এবং তাদের এম্পাওয়ারমেন্টের গল্পটি না। কাজে বিএনপিকে ওই জায়গা থেকে সরে আসতে হবে এবং সরাসরি যতটুকু সম্ভব সেটি 10% আসনে যদি হয়, 30টি আসনও যদি হয়, সব দলকে নারী নেতৃত্বকে মনোনীত করতে হবে, বা 5%ও যদি হয়। কিন্তু আমরা সংরক্ষিত আসন, আমরা মনোনীত প্রার্থী এই জায়গা থেকে না সরলে কখনোই আমরা অত সেট অলঙ্কার থেকে আসলে কিন্তু বেরোতে পারবো না। এটি যদি নারী নেতৃত্বের অবস্থা হয়, তাহলে আপনি জুলাই আন্দোলনের সাথে বেইমানি করলেন, আপনি পরবর্তীতে যে আমাদের আশা আকাঙ্ক্ষা সমাজ পরিবর্তনের বেইমানি করলেন। কাকে আপনি সুযোগ দিলেন? যিনি নারী নেতৃত্ব পছন্দ করে না, যিনি ধর্মের নামে উন্মাদনা করে বাংলাদেশের সমাজকে পিছিয়ে দেখতে চায়, সেই শক্তিকে সুযোগ করে দিলেন। আমি কিন্তু বলবো এই সাহস কিংবা এই ব্যর্থতা অন্তর্বর্তী সরকারেরও গায়ে নেওয়ার সুযোগ নাই, এই ব্যর্থতা কোনো রাজনৈতিক দলের গায়ে নেওয়ার সুযোগ নাই। এই দেশের 50% মানুষ নাগরিক নারী, অতএব তাকে আপনি ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি যেতে দিচ্ছেন না। এটি একটি মারাত্মক বৈষম্য এবং এতে অপরাধ বোধে ভোগা উচিত রাজনৈতিক দলগুলোর। এটি তাদের অক্ষমতা যে তারা নারী নেতৃত্বকে সামনের কাতারে আসতে দিচ্ছে না, সেটি সবচেয়ে সাম্প্রতিককালের দলটি হোক বা সবচেয়ে প্রভাবশালী দলটি হোক, এই ব্যাপারে কিন্তু একটি জায়গায় তাদেরকে আসতে হবে। দেখুন, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমি তাদেরকে একটা
জায়গায় উপলব্ধি করতে বলবো, গত বছরের জুলাইয়ের শেষ সপ্তাহে যদি ঘোষণাপত্রটি লেখা হতো তাহলে তারা কি ভাষায় কথা বলতেন। এখন নিশ্চয়ই তাদের অনেক ধরনের স্বপ্ন, অ্যাডভেঞ্চার, অতীত, লিগাসি মাথায় আসবে, সেগুলো দিয়ে জুলাই ঘোষণাপত্রকে দেখলে হবে না। জুলাই ঘোষণাপত্রে আপনি সৎ, এবং জুলাই ঘোষণাপত্রে শেখ হাসিনা তখনও জীবিত, মানে শারীরিকভাবে তো এখনও জীবিত, মানে উনি ক্ষমতা কেন্দ্রে আছেন এরকম ভেবে, এবং তার ফ্যাসিবাদী শাসন সমাজকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনি জুলাই ঘোষণাপত্রটিকে রেট্রোস্পেক্টিভ জুলাই ঘোষণাপত্র করেন। নাহলে যেটি সমস্যা হবে, প্রথম কথা আমি ঘোষণাপত্র চাই এবং চার্টারও চাই যদি সেটি অ্যাকশনেবল হয়। কেননা আমরা 90 সালে একবার ধোঁকা খেয়েছি, আমরা বিভিন্ন সময়ে ধোঁকা খেয়েছি, 72-ও একবার খেয়েছি। কিন্তু ধরুন 3 জোটের রূপরেখা তো লিখিত আকারে হওয়ার পরেও সেটা দলগুলো মানেনি, তাহলে চার্টার হয়ে কি আসলে লাভ হবে আমাদের? প্রথম কথা, 3 জোটের রূপরেখার একটি লিখিত হয়েছিল, আমরা নিজেরাও সাক্ষী সেই ঘটনার, কিন্তু সবাইকে আমরা একটা কমিটমেন্টের আওতায় আনতে পারিনি দলীয়ভাবে এবং নেতৃত্বের দিক থেকে। ধরেন আপনি যদি 3 জোটের রূপরেখায় 9টি 10টি সিগনেচার দেখতে পেতেন দলের, আপনি বারবার তখন বলতে পারতেন আপনি মিস্টার এক্স, আপনি বলেছিলেন এই কাজটি করবেন আপনার দলের, সেটি আমরা করতে পারিনি। আমরা ভালো মানুষই করে ভেবেছিলাম সবাই ভালো পথে এগোবে, এরশাদের খারাপ দিকগুলো তারা বর্জন করবেন। কিন্তু রাজনীতির একটি বড় শিক্ষা হচ্ছে অতীতের খারাপ রাজনীতিকে আবার ধারণ করার, কেননা ক্ষমতার একটা ভয়াবহ লোভ আমাদের আছে, চেয়ারের আছে। কাজেই এবার যেন আমরা ওই কাজটি না করি। আমি বরং বলবো যে বিস্তারিত সংস্কার, যেটি আমাদের অনেক ধরনের সংস্কারের আলাপ কিন্তু অপ্রয়োজনীয়, অনেক সংস্কারের আলাপ জুলাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের অনেক সারা জীবনের যত ব্যর্থতা আছে সবগুলোকে আমরা সংস্কারের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি, যে কারণে 2000টি হয়েছে। সংখ্যা তত্ত্ব দিয়ে আগালে হবে না, প্রায়োরিটি দিয়ে আগাতে হবে। 1 নাম্বার, একটি সংস্কার যদি করা হয় সেটি কি? এইভাবে আপনি 10টিতে আসেন, আপনাকে 11তে আর যেতে হবে না। আমাদের জায়গাটি ওরকম দিনের আলোতে পরিষ্কার করে ফেলতে হবে। কাজেই এবার এটি স্বাক্ষরিত হতে হবে দল দ্বারা, নেতৃত্ব দ্বারা, সর্বোচ্চ নেতৃত্ব দ্বারা, এবং সেটি তারা না মানলে বাংলাদেশের নাগরিকদের কি কর্তব্য হবে সেটি বাংলাদেশের নাগরিকরা ইতিমধ্যে জেনে গেছেন। জি, ধন্যবাদ। জনাব আলাউদ্দিন, যদি আর কিছু যোগ করার থাকে। এখানে একটা বিষয় ভাই যেহেতু প্রসঙ্গ তুললেন 3 জোটের রূপরেখার বিষয়টা, 3 জোটের রূপরেখার সাথে বর্তমানে আমরা যেই সংস্কার কেন্দ্রিক যে আলাপগুলো হয় তার কিছু মিল দেখতে পাই। যেমন আমরা যখন প্রভাবশালী দল কিংবা তাদের যারা সাপোর্টার তারা যখন সংস্কার নিয়ে কথা বলেন, তারা অনেক সময় বলেন যে আপনারা সংস্কারকে ইশতেহার আকারে জনগণের কাছে কেন যাচ্ছেন না। কেউ কেউ বিদ্রুপ করে বলছেন আপনাদেরকে সংস্কার পার্টি কেন আপনারা নাম দিচ্ছেন না নিজেদেরকে। মূলত 3 জোটের রূপরেখায় যেই ফ্লটি ছিল সেটা হলো 3টা জোট, 3টা কোয়ালিশন তাদের মতো করে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল তারা যদি ক্ষমতায় যায় তারা এই বিষয়গুলো বাস্তবায়ন করবে, এবং প্রতিশ্রুতিগুলোর মধ্যে অনেকটা সাজুজ্য ছিল, একই রকমের কথাবার্তা ছিল। এখন যে আমরা বলছে যে ঠিক আছে এনসিপি তাদের মতো করে সংস্কারের রূপরেখা নিয়ে জনগণের কাছে যাক, কিংবা বিএনপি তাদের মতো করে সংস্কার রূপরেখা নিয়ে জনগণের কাছে যাচ্ছে, জনগণ যে ম্যান্ডেট দিবে সেটা অনুপাতে সংস্কার হবে। আমরা কিন্তু এই স্টাইলে গেলে আমরা 90-এর পুনরাবৃত্তি করব। আমরা এই কারণেই কিন্তু বারবার আমরা বলছি যে এই সংস্কার যে সাবস্টেন্সিয়াল যে মৌলিক সংস্কার, এই সংস্কার এই সরকারকেই করে যেতে হবে। সংস্কার ধারাবাহিকভাবে হবে, আমি ভাইয়ের সাথে পুরোপুরি একমত। যেই সংস্কারটা না হলে নয়, 1 থেকে 10 পর্যন্ত আসেন, এইটাই সরকারকে করে যেতে হবে। 2000 সংস্কার এই সরকার করার দরকার নেই, 2000 সংস্কার পরবর্তী সরকার করতে পারবে। একটা বড় অংশ হচ্ছে সংবিধান কেন্দ্রিক, যেটার ব্যাপারে আপনাদের অবস্থান হচ্ছে এখানে গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেটা ছাড়া আসলে সংবিধানের সংস্কারগুলো এই সরকার কিভাবে করবে? না, এই যে একটা মৌলিক জায়গায় আপনি হাত দিয়েছেন, আমরা কিন্তু বারবার একটা জায়গায় বলছি যে নির্বাচন ইস্যু না, ইস্যুটা হলো যে আমরা যে একটা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক যে দায়ের জায়গায় যে অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থানটাকে কিভাবে আপনি রাষ্ট্রের যে শাসনতান্ত্রিক প্রক্রিয়া এটার সাথে ইনভলভ করবেন, এটাকে আপনি অ্যাড্রেস করবেন কিভাবে? আপনি সংবিধানে হাত না দিয়ে কি সত্যিকার অর্থে পারবেন? আপনি নির্বাচিত সরকারের মাধ্যমে গিয়ে আপনি সংবিধানকে সংশোধন করবেন। আমরা কি নির্বাচিত সরকারের মাধ্যমে যে 2/3 যেই আপনার কারণে বাংলাদেশ অতীতে যে সংবিধানগুলো চুক্তিগুলো যে বারবার ভঙ্গ হয়েছে এটা তো আমরা দেখেছি। এখন এই জায়গায় যদি আপনি সত্যিকার অর্থে টেকসই সংস্কার চান, গণপরিষদ ছাড়া কি সত্যিকার অর্থে কোনো বিকল্প আছে? আমরা গণপরিষদকে যেমন জোনায়েদ সাকি অন্য নামে বলছেন, কিংবা অন্যান্য দল বিভিন্ন নামে বলছেন, কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি ইতিহাসের প্রতি জাস্টিস করতে চান, একটা টেকসই ডেমোক্রেসি এখানে চান, আপনার গণপরিষদ আসতেই হবে। যদি এটা 2025-26-এ না সংবিধান সংস্কার সভার কথা বলছেন, জি সংস্কার মানে বিষয়টা তো আসলে নাম যেটাই হোক আপনার মূল জায়গাটা হলো যে সংসদের ভিতরে
আপনি সংবিধান সংস্কার, মৌলিক সংস্কার করতে পারবেন না। এই সংস্কারটা করলে আবার আদালতের রায়ে কিংবা পরবর্তী যদি এনসিপি 2/3 আপনার মেজরিটি ক্ষমতা আসে তখন কি করবে? জামাত ইসলাম 2/3 মেজরিটি ক্ষমতা আসলে তখন কি করবে? তখন কি জুলাই সনদের কোনো দাম থাকবে? কারণ জুলাই সনদটা আপনার বাস্তবায়ন যোগ্য কোথায় হবে? এটা এনফোর্সিং আপনার অথরিটি কে হবে? তো এইটাই হলো গণপরিষদ হলো একটা এনফোর্সিং অথরিটি, যে তারা এই রোলটা সেট করে দিবে, বারবার গণপরিষদ হবে না। আবার যদি 30-40 বছর পর আরেকটা গণঅভ্যুত্থান হয় তখন একটা গণপরিষদের প্রয়োজনীয়তা দেখা দিলে দিতে পারে, কিন্তু 5 বছর পর পর সংবিধান কাটাছাড়া হবে নিজেদের পছন্দ মতো, এক ব্যক্তির জন্য, দুই ব্যক্তির জন্য, একটা গোষ্ঠীর জন্য বারবার আপনার শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তন করবে, এটা তো চলতে দেওয়া যায় না। জি, ধন্যবাদ। জনাব মজুমদার যদি আর কিছু যোগ করার থাকে। ধন্যবাদ। আমরা মনে করি যে জুলাই চার্টার যেটা হবে সেটা এক ধরনের পলিটিক্যাল কমিটমেন্ট সবার, কারণ আমরা আশা করি এবং রাজনৈতিক দলগুলো এই অঙ্গীকারটা করেছে যে এই জায়গাগুলোতে তারা একমত হবেন, তারা সবাই স্বাক্ষর করবেন। এখানে স্বাক্ষর নেওয়ার উদ্দেশ্য একটাই, আশরাফ ভাই যেটা বলেছেন যে যদি আজকে 3 জোটের রূপরেখায় সবার স্বাক্ষর থাকতো তাহলে তাদেরকেও ব্যক্তিগতভাবে অন্তত জবাবদিহিতার আওতায় আনা যেত। এই স্বাক্ষরটা যদি নেওয়া হয় তাহলে এটা এক ধরনের পলিটিক্যাল কমিটমেন্ট হবে, তাতে যেই দলই আসুক তার 2/3 থাকুক বা 1/3 থাকুক তাতে কোনো অসুবিধা নেই, কারণ সবাই তো একমত হয়ে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেই তো একটা সংসদ গঠিত হবে। তারা যদি আগে থেকেই এ বিষয়ে নিজেরা একমত হয়ে যায় তাহলে একটা নির্বাচিত সংসদই এই জিনিসগুলো বাস্তবায়ন করতে পারবে। এটা তারপরে এর বাইরে যদি ভিন্ন কোনো চিন্তা থাকে তাহলে রাজনৈতিক দলগুলোর কিন্তু এখনো সুযোগ আছে তাদের মতামতটাকে ঐক্যমত্য কমিশনে ঘোষণাপত্র আর চার্টারকে এক করে দেখার ব্যাপারে একটা আপত্তির কথা জনাব আলাউদ্দিন বলছিলেন, সেটার ব্যাপারে আপনার? না, সেটা তো কেউ এক করে দেখছে না, কারণ চার্টারটা এটা একটা সরকারি ইনিশিয়েটিভ। আপনার সরকার যেটা একটু আগে উনি নিজেও বলেছেন, এটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রস্তাব যে আমরা যে বিষয়গুলোতে একমত হব সেগুলোতে আমরা একটা সনদে সই করব, সেটা প্রধান উপদেষ্টার প্রস্তাব। আর প্রক্লামেশন যেটা, এটা রাজনৈতিক দলগুলোর দাবি, সেই দাবির প্রেক্ষিতে সরকার রাজনৈতিক দলগুলোকে এক করে একটা প্রক্লামেশন তৈরি করার জন্য কাজ করছে। তাতে সব রাজনৈতিক দল যদি একমত হয় বা সবাইকে যদি এক অবস্থানে নিয়ে আসা যায় তাহলে আমরা মনে করি সরকার যেই সময়টার কথা বলেছে তাহলে সেই সময়সীমার মধ্যেই হয়তো বা। তাহলে সনদটা এর পরে কোনো এক সময় যদি রাজনৈতিক দলগুলো এক হয়, সেটা সনদটার বিষয়ে চার্টার যেটা, আমরা চার্টারের বিষয়টা কিন্তু মিড জুলাইতে বলা হয়েছে। আমরা অনেকেই বারবার আসলে চার্টার এবং প্রোক্লামেশন দুইটাকে এক করে ফেলি যখন আলোচনা করি। চার্টারটা আর প্রোক্লামেশন দুইটা একেবারেই ভিন্ন জিনিস। চার্টারটা সবগুলো রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে হবে এবং অনেকগুলো বিষয়ে ইতিমধ্যেই কিন্তু ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর অল্প যেই বিষয়গুলো আছে বা মৌলিক কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনার পর আমরা আশা করছি যে জুলাইয়ের মাঝামাঝি চার্টারটা সই হবে। প্রোক্লামেশনটা পুরোপুরি রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে, রাজনৈতিক দলগুলোর উপর, কারণ সরকার কোনো কিছু কোনো রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিতে পারে না। সরকার এক্ষেত্রে ফ্যাসিলিটেটরের রোলটা প্লে করবে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে, সেগুলোর প্রেক্ষিতে হয়তো একটা জায়গায় এসে প্রোক্লামেশনটাও খুব শীঘ্রই ঘোষণা হবে। আমি বলবো যে আমরা যে অভাবনীয় সুযোগ পেয়েছি সেটি গত 10 মাসে আমরা তেমন কাজে লাগাতে পারিনি। আগামী 8 মাস কিংবা 9 মাসে আমি যেন দেখতে পাই গত 10 মাসের সমস্ত ব্যর্থতা ঝেড়ে ফেলে বাংলাদেশ একটা দারুণ জায়গায় যেতে পারে। আপনি ইতিহাসে কখনো বাংলাদেশের রাজনীতি নিয়ে, সংবিধান নিয়ে, আমাদের নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে কিংবা ফ্যাসিবাদী শাসন চেকে বসা নিয়ে কখনো এত দীর্ঘ আলোচনা হয়নি। কাজে এই সুযোগের পরে যদি আমরা কাজটি করতে না পারি এটি একটি চরম ব্যর্থতা হবে। এবং মনে রাখবেন এই ব্যর্থতার দায় সবাইকে নিতে হবে, ক্ষুদ্রতম শক্তিকেও নিতে হবে, বৃহৎ শক্তিকে তো নিতেই হবে। কাজেই আমাদের দুটি শিক্ষা রয়েছে। একটি হচ্ছে যে 90 সালে আমরা 3 মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার করেছিলাম, এই আলোচনাটি করতে পারিনি, তড়িঘড়ি করে আবার নির্বাচন হয়েছে, ভয়াবহভাবে পরাজিত শক্তি আবার 35টি সিট পেয়ে সংসদেও ফেরত এসেছিল এবং আমরা কোনো সংস্কার করতে পারিনি। স্বাক্ষর নেওয়া তো দূরের কথা, এই যে চার্টারের কথা বলি 90 সালের চার্টারে, 2007-এ আমরা আরেকটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পেয়েছি এবং 2008-এর ফ্লড নির্বাচনকে আমরা মেনে নিয়েছি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে, যেখানে বিশৃঙ্খলা করা হয়েছে, যে একটি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন। এবার কিন্তু আপনি 10 মাস সময় পেয়েছেন। 10 মাসের অগ্রগতিতে আমি খুবই আনহ্যাপি। দু একটা ভারতের ব্যাপারে প্রধান উপদেষ্টার অবস্থান আমার কাছে উজ্জ্বলতম উদাহরণ। আমি কিন্তু ভারত বিরোধী রাজনীতির পক্ষের মানুষ না, আমি ভারতের সাথে সম অধিকারের রাজনীতির পক্ষের মানুষ। সেই জায়গাটিতে মাননীয় প্রধান উপদেষ্টা একা
তার সরকারের গুটিকয় সঙ্গীকে নিয়ে যেভাবে দাঁড়িয়েছেন, আমার ধারণা বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন ডাইমেনশন তৈরি করেছে। এখানে যারা রাজনীতি করছেন বা করবেন তাদেরকে এই উপলব্ধি থেকে করতে হবে, অতীতের উপলব্ধি কিন্তু এখন আর কার্যকর না। দ্বিতীয় বলি, 17 বছরের কোনো রেফারেন্স আপনার এখন 2026-এ কাজে লাগবে না। কাজে কেউ যদি ভেবে থাকেন তার জনপ্রিয়তা এই, তার নির্বাচনী এই, তার মার্কা এই, সব কিছু উল্টে যেতে পারে সঠিক রাজনীতি হলে। দুর্ভাগ্যজনক হচ্ছে নতুন সঠিক রাজনীতির লক্ষণ আমরা কম দেখতে পাচ্ছি, পুরনো ফেলে যাওয়া রাজনীতির লক্ষণ আমরা বেশি দেখতে পাচ্ছি। কিন্তু সুযোগটি এখনো আমাদের হাতে রয়েছে। এক লাইনে শেষ করি, আপনি সংস্কারের ব্যাপারে একমত হবেন ধরে নিয়ে যে আপনি নির্বাচনে বিজয়ী হচ্ছেন না, তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো।